হিমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিত তারা। আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে। হিমলতা বিভ্রম নিয়ে বললেন, সমাজের সাথে আমার সখ্যতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বার সামর্থ্যও ছিল। আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে, সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম, বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রং কালো। শ্বশুরবাড়িতে তুলকালাম কাণ্ড। বংশের সবাই ফর্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি ফিরল। সমাজের কত কটূক্তি কথা হজম করেছে আপা। তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের। আমার বিয়ে হলে মেয়েটা যেন পুরীর মতো সুন্দর হয়। আমার মতো অবহেলার পাত্রী যেন না হয়। বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই যখন পেটে, এবাদত বাড়িয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম, আমার পুরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল। আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন, পুরো দেশেও বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকছিল। ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি। সারাক্ষণ তোকে চুমোতাম। রাতেও ঘুমাতে ইচ্ছে করত না। মনে হতো এই বুঝি আমার পুরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করত। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা, ছেড়িটা মানুষ না শিমুল তুলা? হেমলতা থামেন। চোখ তার ছলছল। পদ্মজা বলল, তারপর? কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করালো, বাপ মা কালো, মেয়ে এত সুন্দর কেন হবে? গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হিমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেল হিমলতা কিছু একটা লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে। অন্য কোনো কারণ আছে, যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হিমলতা দম নিয়ে বলেন, একা হয়ে যাই। তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুর ঘরে একা সময় কাটাতে থাকি। তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। আমি অন্য আমি হয়ে যাই। খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই, তোর সাথে ফুল কুড়োনোর স্বপ্ন দেখি, ফুল গাছ লাগাই। যখন তোর 4 বছর হয়, বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি। নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহানোর স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। আর 2টা ইচ্ছে বাকি, সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো। আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো। পদ্মজা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর। তিনি টের পান পদ্মজা ফোপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বললেন, পদ্ম, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না। এজন্য কাঁদতে হয়? আমি সব সময় তোর সাথে আছি। কান্না থামা। কি মেয়ে হয়েছে দেখ, কেমন করে কাঁদছে। পদ্ম, চুপ, আর না, মারবো এবার। পদ্ম। পদ্মজা থামে, কিন্তু ছটপটানি হচ্ছে ভেতরে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে। আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে। একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড়, তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লোকালো। পদ্ম, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা। সেদিন মাঝরাত্রিরে ছুরি নিয়ে বেরোয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল। হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে, তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে। এরপর আরেকজন লোক আসে, একটু দূরে সরে যাই, গোয়াল ঘরের পিছনে। মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো, সার শব্দ নেই। সাবধানে দরজা ঠিলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই। তখন হয়তো আম্মা দেখছে, তাই ভাবছে আমি খুন করেছি। নানু কেন এমন ভাবল?
হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না। সময় নিয়ে একটু গোপন সত্যি বললেন। আমি তোর নানুর ভাইকে খুন করেছি, তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান, সন্দেহ করেন। হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা চমকে উঠে বসল, মুখখানা হাঁ অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে। দৃষ্টি গেল থমকে। হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন। দূরের রাতের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, তিনি কি হানিফ মামার মতো ছিলেন? হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ান। সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ। হেমলতা সাবধান হয়ে যান, পদ্মজাকে আড়াল করে দাঁড়ান। সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল। অচেনা মুখ। হেমলতা আগে কখনো দেখেননি। ছেলেটিও তাদের দেখে ভরকে গেল। ভোরবেলার সূর্যোদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ল। ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুনরঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা। গন্তব্য অলন্দপুর। পদ্মজার মেট্রিক শেষ হলো আজ 3 দিন। হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝল পদ্মজা। পুরো 1.5 মাস পর পূর্ণা, প্রেমা, প্রান্তর দেখা পাবে সে। খুশিতে আত্মহারা সে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমলতা জানালার বাইরে আকাশ দেখছেন। কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। শুষ্ক চক্ষুদয় যখন তখন সজল হয়ে ওঠে। কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স 23-24 বছর হবে। অবাক চোখে তাকিয়েছিল। দেখতে বেশ ভালো। হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন, কে তুমি? ছেলে কি হেমলতার কথার ধরনে বিব্রত বোধ করল। ইতস্তত করে বলল, মুহিব হোসেন। হেমলতার টনক নড়ল। তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন, বারেক হোসেন তোমার বাবা? মুহিব ভদ্রতা সহিত বলল, জি। হেমলতা কি যেন বলতে চাইছিলেন, বলতে পারলেন না। তার আগে মুহিব বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপরই হন্তধন্ত হয়ে চলে গেল। সেদিন আর রাত জাগা হল না। ছাদ থেকে নেমে গেলাম তারা। গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে। অনুভূতিগুলো ভোতা হয়ে যায়। এর পরদিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে। এখনকার ছেলেমেয়েদের ক্ষমতা খুব। তারা খুব সহজ কারণে মা বাবার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে। হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করেননি। পরে অবশ্য বুঝেছেন, মুহিব খুবই ভালো ছেলে। নম্র, ভদ্র, জ্ঞানী, মেধাবী ছাত্র। বিয়ে পড়ছে। সবচেয়ে ভালো গুণ হল মুহিবের নজর সৎ। হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না। ঠিক 17 দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন। যেদিন আসেন এর পরদিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন। মুহিবের বউ হিসাবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল, অথচ বোঝা গেল না। নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় 2 ভাই মুমিন, রাজীব। দুজনই চাকরিজীবী। মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে। সমর্থনে আছে পুরো পরিবার। অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক, ভাবনা উচ্চমানের। বারেক হোসেন প্রস্তাবের সাথে এটিও বলেছেন, আমার মেয়ে নেই, ছেলের বউরাই আমার মেয়ে। আপনার মেয়ের যতটুকু ইচ্ছে পড়বে, কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ভিড়িয়ে দিলেন না। তিনি আনন্দ সহিতে জবাব দিলেন, পদ্মজা আইয়ে শেষ করুক, এরপরই না হয়। বারেক হোসেন হেসে বলেন, তাহলে এটাই কথা রইল। স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়েন, গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন। প্রেমা, প্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে। মোর্শেদ হেমলতা আর পদ্মজাকে আনতে গঞ্জে সেই কখন গেল, এখনও আসছে না। পুরো 1.5 মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। মিনিট 5 পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বোরকা পরা দুজন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজলজ্জা ভুলে আগে আগে ছুটে গেল, পিছনে প্রান্ত এবং প্রেমা। ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজার চোখ বেয়েও টপটপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করেছে। বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে। মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে। সে অস্ত্রসিক্ত চোখে মেলে তাকালো পদ্মজার দিকে। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনো হয় নাই। পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল। সে স্নেহার্ধ কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণা চোখের জল দ্রুত মুছল। প্রফুল্ল চিত্তে বলল, আপা,
আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকাল। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন, এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে। পদ্মজা বাকহারা হয়ে পূর্ণার দুই গালে চুমো দিল। মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন। এরপর তাড়া দেন, দেহ মাইয়াডির কারবার, মানুষ আইতাছে আর হেরা রাস্তায় কান্দাকাটি লাগাইছে, হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে চার ভাই বোন ঘাটে গিয়ে বসল। ১.৫ মাসে কি হলো না হলো সব পূর্ণা বলছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাগবিতণ্ডা লাগিয়ে দিল। সে কি কাণ্ড! দুজন তুমুল ঝগড়ায় লেগে গেল। এরপর দুজনই বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করছে। পূর্ণা ভীষণ চমকাল। চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে। বিয়ে পড়ছে, আমার আইয়ে শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আম্মার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে? পদ্মজা চুপ থাকল ক্ষণকাল। এরপর বলল, আম্মার কি যেন হয়েছে, পাল্টে গেছেন। কিরকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপল। সে কি? সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন শাহ নামে মানুষটার কথা মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর, সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধাভরে প্রশ্ন করল, আপা, লিখন ভাইয়ের কি হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকাল, বলল, আমি তাকে বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহের পাশেই মানায়। কত স্বপ্ন দেখল সে লিখন শাহ এবং পদ্মজাকে নিয়ে, সব স্বপ্নে গুঁড়োবালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাব খুব। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারব না। পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে? পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকাল। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল, বিরক্তিতে বলে উঠল, ধ্যাৎ। বাতাসটা গরম গরম ঠেকছে, ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে। এত গাছগাছালি চারিদিকে, তবুও একটুকুও শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন। মোর্শেদ এই রোদভাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখখানা বিমর্ষ, চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, বাসন্তী এই বাড়ি তাইতে চায়, থাকবার জন্যে। হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বলেন, তোমার ইচ্ছে হলে নিয়ে এসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিত চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বলেন, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসেন, বলেন, ২০ বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে অলেক্ষণ তাকিয়ে রইলেন। চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমারে ডর দেখায়, মার্ডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা ঘাড় ঘুরে তাকান, মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটফট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি দুপা এগিয়ে আসেন, বললেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটির সম্মান খুইয়ে দিও না। আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই, ভাসলে তোমারে ভাসছি। হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান। ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন। সত্য হোক কিংবা মিথ্যে, হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক।
পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানাবাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত, প্রেমা। বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ, শিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করল। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুটকি ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন। দুদিন আগে ঢাকা গেলেন তারা। হেমলতার বড় বোন হানির মেজ মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে। তার মা তাঁকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন, আর আজ দুদিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। এসব এখন ভাবার সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই, পরিবেশ ঠান্ডা, স্তব্ধ। এ যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্ত, প্রেমা উঠান জুড়ে মার্বেল খেলছে। হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা, প্রান্ত, হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা। খাওয়া শেষ হলে বলল, হিমেল, মামা, প্রান্ত আর তুমি পূর্ণারে নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আম্মা আব্বাও চলে আসবে। হিমেল, প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়াল। বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে চুল, ওড়না উড়ছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কু গাইতে লাগল। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে। যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল। চারিদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। ঘুমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার ওপরে থাকা তালগাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আরেকবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিজের রুমে। বিছানার ওপর কাঁচুমাচু হয়ে বসল। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে। বৃষ্টির বেগ বেড়ে চলেছে। এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো। সদর ঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপরই খুশিতে আউড়ল, আম্মা এসেছে। বিছানা থেকে নেমে হন্তধন্ত হয়ে সদর ঘরে আসল। সদর ঘর অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা এসব আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অববয়। সাথে সাথে সর্বাঙ্গ অসাড় হয়ে পড়ল। পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসল না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না, কে আপনি? একটা ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল, স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওলাদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভরকে গেল। রগে রগে বরফের ন্যায় সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, আপনি চলে যান, কেন এসেছেন? উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে, কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতে পারছে না। দরজায় কড়াঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউ হাউ করে কাঁদতে লাগল। দুহাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকল, আম্মা, কই তুমি? আমি খুব একা আম্মা, আম্মা। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে পরিবেশ। সে কাঁচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামাল। কান খাড়া করে শোনার চেষ্টা করল। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসল। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা, সুন্দর নাম। আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন? বাব্বা! আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসল জানে না। আমির বলল, শুনছেন? শুনছি।
আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এ তো তাড়াতে হবে না। বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নিবেন না, খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নিবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, মাতব্বর কাকার ছেলে তো। বাবু। অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হাসতে হাসতে বলল, আমার ডাকনাম বাবু। আম্মা আর আব্বা ডাকে।